দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সমসাময়িক আলোচনা শোনার জন্য। আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সামনে বসা আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কেমন আছেন এবং বাংলাদেশের মানুষকে নিয়ে কী ভাবছেন এবং ওনার রাজনীতি জীবন কবে থেকে শুরু হয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়েও কিন্তু আমরা কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরব। ইনশাল্লাহ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। বিশেষ করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করব আমরা উত্তর দিতে পারব। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা পরিচয় হয়ে নিই। আমাদের সামনে যিনি বসা আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ। তো ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আজকে যেহেতু আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়, যেহেতু প্রবাস থেকে এসেছেন, সময় অনেক মূল্য আছে। তো যেহেতু আপনি একদম ছাত্র যখন ছিলেন তখন তো কিন্তু রাজনীতি শুরু করে দিয়েছেন। তো আপনার প্রথমে আমরা জানতে চাই আপনার রাজনীতি শুরু কবে থেকে করেছিলেন আপনি? আমার রাজনৈতিক জীবনের শুরু 1987 সালে। 87 সালে যখন স্বৈরাচার এরশাদ শাহের বিরুদ্ধে আন্দোলন চলছে সারা দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন আমি দারুণ হাই স্কুলে ছিলাম, আমার এলাকার স্কুল। আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের যে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আমার রাজনীতির শুরু। যেমন 10 নভেম্বর 87 সাল প্রিয় একটা স্লোগান ছিল আমাদের তখন, 10 নভেম্বর 87 সালের এরশাদ তোমার মরণকাল। এই দিনে শহীদ নূর হোসেন আমাদের ভাই শহীদ হয় এরশাদ বিরোধী আন্দোলন গতিশীল হয়। সেখান থেকে আমার রাজনীতির শুরু, দারুণ হাই স্কুল জীবন থেকেই আমার। আমরা শুনেছি আপনার দারুণ হাই স্কুল থেকে রাজনীতি শুরু করে আপনি কিন্তু সিলেট ল কলেজেও আপনি দায়িত্ব পালন করেছেন, এমসি কলেজেও দায়িত্ব পালন করেছেন, এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলাদেশে আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এরপরে কত সালে আপনি বাংলাদেশ থেকে সেই প্রবাসে পাড়ি ধরেছিলেন? আমি দারুণ হাই স্কুল ক্লাস 6, 7, 8 পর্যন্ত লেখাপড়া করেছিলাম। এইটাই আমার রাজনীতির জীবন শুরু, ক্লাস 8-এ। তখন পরবর্তীতে আমি চলে যাই ছাত্র হাই স্কুলে। ছাত্র হাই স্কুলে যাওয়ার পর সেখানে নেতৃবৃন্দ আমার রাজনৈতিক কর্মকাণ্ডে অভিভূত হয়ে ওনারা ছাত্র হাই স্কুলের একটা কমিটি করে দেন। সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদক ছিলাম 1988 থেকে 90 সাল পর্যন্ত। ম্যাট্রিক পাস করার পর আমি চলে যাই সিলেট সরকারি কলেজে। সিলেট সরকারি, তখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি 91-এ বিএনপি ক্ষমতায় আসে। আমি সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতি শুরু করি নতুন উদ্যমে। কলেজ লাইফ খুব মজার লাইফ ছিল সেটা, রাজনীতি অনেক মজা ছিল তখন। আনফর্চুনেটলি বিএনপি ক্ষমতায় আসে 91-এর নির্বাচনে। আসার পর সেখানে আমি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি কমপ্লিট করি সিলেট সরকারি কলেজ থেকে। এবং সরকারি কলেজে আমি কোনো দায়িত্ব পাই নাই সেই সময়। সরকারি কলেজ থাকাকালীন সময়ে এখানে আম্বরখানা আমার বাসা ছিল লোহারপাড়াতে, সেখানে আমার বসবাস শহর। তখন ছাত্রলীগের কমিটি হয় আম্বরখানা শহীদ সেলিম ব্লক। অনেকেই শহীদ হন তখন সারা দেশে বিভিন্ন অঞ্চলে শহীদদের নামে ছাত্রলীগের বিভিন্ন কমিটি করা হয়। সেই কমিটির আম্বরখানা, বৃহত্তর আম্বরখানা ছাত্রলীগ সেলিম ব্লকের আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে আমি সভাপতি নির্বাচিত হই। এবং কলেজ লাইফে সেখানে সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন কারণে আমাদের দীর্ঘ 8 বছর কোনো কমিটি ছিল না সিলেট জেলা ছাত্রলীগের। তো কমিটি না থাকায় সরকারি কলেজে পড়াকালীন সময় আমরা ছাত্রলীগকে সংগঠিত করেছি, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন জাসদের, বিএনপি তখন তেমন কোনো সংগঠন সিলেটে ছিল না, অন্যদের অস্তিত্বই ছিল না। 91-এ বিএনপি ক্ষমতায় আসার পর জাসদ ছাত্রলীগ সেখানে শক্তিশালী একটা সংগঠন ছিল। জাসদ ছাত্রলীগের জাসদ সহ কিছু সংখ্যক বাদে সবাই বিএনপিতে যোগদান করেন। তখন তারা অনেক বড় সংগঠন হয়ে যায়। জাসদ আগেই একটা উচ্ছৃঙ্খল সংগঠন ছিল সিলেট শহরে। প্রত্যেকটা কলেজে তারা এই হাঙ্গামা, মায়ের ডাঙ্গা ছাড়া কিছুই, তারা এগুলোই ছিল তাদের প্রিয়। তো
তখন সবাই বিএনপিতে যাওয়ার পরে আমাদের ছাত্রলীগের উপর যে স্টিম রুলার শুরু হয়, এইগুলা ভুলার মতো না। পুলিশ কনস্টেবল শহীদ টিলাগড় পয়েন্টে মারা যান। পরে আমাদের ছাত্রদলের আরেকটা ছিলেন মামুন, সম্ভবত নাম, পলিটেকনিকে উনি মারা যান। মারা যাওয়ার পরে এই মামলাগুলো আমাদের ছাত্রলীগের উপরেই ওনারা দিয়ে দেয় চাপাইয়া। পুলিশ চতুর্মুখী সংঘর্ষে নিহত হয়ে কে হত্যা করেছে সেটা আমরা জানি না, কিন্তু মামলাটা আমাদের ছাত্রলীগের উপরেই চলে আসে। আমাদের ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ তখন বিভিন্ন মামলায় ওদেরকে আসামি দিয়ে দেওয়া হয়। তখন ছাত্রলীগকে সংগঠিত করা অনেক দুরূহ ব্যাপার ছিল। এগুলা যারা তখন ক্যাম্পাসে ছিলেন বা সিলেট শহরে রাজনীতি করছেন বা পেপার পত্রিকা বিভিন্ন লোকজন পড়েছেন, তারা জানেন তখনকার আমাদের এই করুণ কাহিনী। আমরা কলেজে দীর্ঘ 6 মাস উঠতে পারি নাই। সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, মদনমোহন কলেজ এবং শহরে প্রকাশ্য আমরা মিছিল করতে পারি নাই 6 মাসের মতো, 3 মাসের উপরে এবং 5-6 মাস এইরকম হবে। পরে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা পর্যায়ে আসে। আমি তখন সরকারি কলেজে কোনো দায়িত্ব পাই না, যেহেতু কোনো কমিটি ছিল না আমাদের ছাত্রলীগের, শুধু 2টা নামই ছিল, সভাপতি এবং সেক্রেটারি সরকারি কলেজে। পরবর্তীতে আমি চলে যাই ল কলেজে, সিলেট ল কলেজে। সেখানে যাওয়ার পর ছাত্র সংসদ নির্বাচন আসে 98-এ। আমি ছাত্র সংসদের জিএস নির্বাচিত হই। আমি তখন সিলেট জেলা ছাত্রলীগ কমিটিও চলে আসে এবং ছাত্রলীগের জেলা কমিটিতে আমি কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হই। সেখানে সিলেট জেলা ছিল 41 সদস্য বিশিষ্ট ছাত্রলীগের তখন প্রত্যেকটা জেলা কমিটি, সেখানে সদস্য নির্বাচিত হই এবং সিলেট ল কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হই। এই ছাত্র সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর আপনার প্রবাস জীবনের যাত্রা কত ইংরেজিতে আপনি প্রবাস জীবনে আমি আসলে বিদেশ চলে যাই 2000-এর ডিসেম্বরে। 2000-এর ডিসেম্বর মাসে আমি চলে যাই যুক্তরাজ্যে যাওয়ার পর সংগঠন ওইটা ছিল একটা আমাদের জাদুর কাঠির মতো। শেখ হাসিনা ছিলেন আমাদের ম্যাজিক, বঙ্গবন্ধুর আদর্শ, এগুলো প্রচণ্ডভাবে আমরা বিশ্বাস করতাম এবং এখনও করি। সেই কারণেই বিদেশে গিয়েও আমরা রাজনীতির বাইরে থাকতে পারি নাই। এখানে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ অনেক শক্তিশালী সংগঠন যুক্তরাজ্যে। আমি যাওয়ার পরে যুক্তরাজ্যের নেতৃবৃন্দ দলে আমাকে ছাত্রলীগ করতে হবে, যেহেতু আমি বিয়ে করে ফেলছি। বিয়ে শাদী পরে তো ছাত্রলীগ করা যায় না সাংগঠনিকভাবে। তো অনেকে ধরছে ছাত্রলীগ, আমি বললাম না, আমি বিবাহিত, আমি ছাত্রলীগ করবো না। যুবলীগ বা আওয়ামী লীগ বা অন্য কোনো অঙ্গ সংগঠন বা এইরকম এইটা করা যায়, আমি ছাত্রলীগে আসবো না। তো আমি যুবলীগের সম্মেলন হয় সেখানে 2001 সালে যুক্তরাজ্য যুবলীগের সম্মেলন হয়। সম্মেলনে আমাকে আইন সম্পাদক সেখানে নির্বাচিত করা হয়। এর পরবর্তীতে যুবলীগের সম্মেলন হয় 2011 সালে। সেখানে সম্মেলন নিয়ে অনেক কিছু ঘটেছে। সেখানে পরবর্তীতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই যুক্তরাজ্য যুবলীগের। এরপরে কিছুদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। আর সেই সময় আওয়ামী লীগের সম্মেলনে আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দেখে আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুশি হয়ে সংগঠনকে আরো চাঙ্গা করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আমাকে নির্বাচিত করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে সেই দায়িত্বে আছেন। আমরা ইদানিং দেখলাম আপনারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আপনি দেশে আসছেন, রাজনীতির সাথে দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, রাজনীতির সাথে দেশে সময় দিবেন। এই বিষয়টা আসলে কতটুকু সত্য? আওয়ামী লীগ মানেই গণমানুষের সংগঠন। থ্যাংক ইউ আপনার। আওয়ামী লীগ মানেই এটা গণমানুষের সংগঠন, জনগণের সংগঠন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু বাঙালি, বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষতা, এগুলার সমন্বয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতার সুদূর প্রসারী চিন্তা, স্বাধীনতা কিন্তু একদিনে আসে নাই, এগুলা অনেক ধ্যান, জ্ঞান, চিন্তা, সাধনা, স্বপ্নের ফসল আমাদের স্বাধীনতা। সেই হিসাবে আমরা সব সময় মানুষের জন্য কাজ করতে চাই, দলের জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। এখন অনেক দেশে আসছি, আপনি যেটা বলেছেন, ফেসবুকে অনেক শুভাকাঙ্ক্ষীরা অনেক সময় অনেক কিছু লেখালেখি করেন। আমারও ইচ্ছা
বাংলাদেশের রাজনীতিতে বাচ্চারা বড় হচ্ছে, সেখানে আমার 4টা বাচ্চা, 3টা মেয়ে, একটা ছেলে। তো বাবা হিসাবে এখন আমার প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চাদের লুক আফটার করা। বাচ্চাদের লুক আফটার ঠিক মতোই করছি ইনশাল্লাহ। বাচ্চারা এখন বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে ওই রাজনীতির মন্ত্র, শেখ হাসিনার জাদু আমাদেরকে আকর্ষণ করে দেশের মাটিতে টানে, জনগণের জন্য কিছু করার জন্য মন চায়, মন টানে। সেই হিসাবেই এখন বাংলাদেশের রাজনীতি জনগণের জন্য, আওয়ামী লীগের জন্য শুরু করার প্রত্যয় অলরেডি আমি নিয়েছি, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি। সেটা হাইড করার কোনো কারণ নাই, লুকিয়ে কথা বলারও কোনো কারণ নাই। আমি স্পষ্টবাদী মানুষ, যা বিশ্বাস করি সেটাই আমি বলি। এখন আমি আমার এলাকা, আমার প্রিয় জন্মভূমি ছাতক দ্বারা, এখানে আমি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করব, সংগঠনের সাথে কাজ করব, নেতৃবৃন্দের সাথে মিলেমিশে কাজ করব। আমি কি পেলাম সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নাই। সবাই চাই, হয়তো আমিও চাই, কিন্তু আমার প্রথম ইন্টেনশন হচ্ছে, আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমি কি দিলাম। আমি যদি ভালো কিছু দিতে পারি, ভালো সার্ভ করতে পারি পাবলিককে, আমার সংগঠনকে, মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলো যদি আমি বাস্তবায়নের জন্য রাজপথে থাকি, জনগণের পাশে থাকি, তখন অবশ্যই আমি ভালো কিছু একটা আশা করতে পারি। এটা আমি পরিষ্কার করে বলি, আমি এইটা হতে হবে, সেটা করতে হবে না, আমি এইটা বিশ্বাস করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমি শেখ হাসিনার একজন কর্মী। আমার নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই আমার জীবনের চূড়ান্ত। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, এই বিশ্বাস নিয়ে আমি রাজনীতি করি, আমি চলাফেরা করি। এই বিশ্বাস নিয়ে আপনি মানুষের জন্য আমি কাজ করতে চাই। কারণ রাজনীতি যখন করি, আমি যখন একটু লেখাপড়া করেছি, তখন অবশ্যই মানুষেরও চাওয়া পাওয়ার আমার কাছে কিছু আছে, আমি মানুষকে দিতে হবে। আমি যদি দিতে পারি, জনগণ আমাকে গ্রহণ করবে, নেত্রী আমাকে গ্রহণ করবেন। আর বিলাসী রাজনীতি, শুটকুট পরে রাজনীতি, ইস্ত্রি করা কাপড় পরে রাজনীতি, ট্রাই পরে রাজনীতি, এগুলো আমি বিশ্বাস করি না ভাই। এগুলো আমি প্রথম থেকে আমি বিশ্বাস করি না। আমি কৃষকের ছেলে, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি সমাজের সব শ্রেণীর মানুষকে চিন্তা ভাবনা করার মতো এবিলিটি মহান পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি অহংকারের প্রকৃতির মানুষের সাথে আমি এইগুলা লাইক করি না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবেই রাজনীতি করব। যখন মজার ঘটনা, সেদিন একজনে প্রশ্ন করছে, ভাই আপনি আইসেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, আমরা খুশি হয়েছি, বাট অনেকে বলে আপনি নেতা, আপনি পাজেরও জিপ আনেন নাই। বিলের ভাই পাজেরও জিপ, আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি সেভাবেই চলবো। পাজেরও জিপও চলে, ঠেলা গাড়িও চলে, রিক্সাও চলে, টেম্পুও চলে, মাইক্রোবাস লাইটেস কারও চলে। তো আমি বিলাসী জীবনযাপনে অভ্যস্ত না, আমি সাধারণ পরিবারের সন্তান। আমি সাধারণভাবে চলতেই ভালোবাসি। জনসভা তো একটা আবাদত, আর যেহেতু একটি রাজনীতির প্ল্যাটফর্মে যেতে পারলে একটু বেশি করে করা যাবে। সরকারি সুবিধাগুলো যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে গ্রামগঞ্জে, তাদেরকে আপনি দিতে পারবেন। এটা ঠিক, উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনি, এটা ঠিক, কিছু করতে হলে ক্ষমতা লাগে। আমি যদি আমার হাতে ক্ষমতা থাকে, বা একজন এমপি যদি থাকেন, একজন মন্ত্রী থাকেন, যে একজন জনপ্রতিনিধি, বিরাট পাওয়ার, যদি সে এক্সারসাইজ করতে পারে। এখন রাজনীতি অনেকাংশে রাজনীতিতে নাই, দুষ্ট লোক রাজনীতিকে অনেক সময় কলুষিত করে ফেলে। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বিশ্বাস করেন, কিন্তু আমরা অনেকে বিশ্বাসে বরখেলাপ করি। আমরা দলীয় দায়িত্ব পেয়ে বা নির্বাচিত হয়ে আমরা অন্য ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়ে যাই। সেটা লোভে হোক, ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য হোক, বিভিন্ন কারণে আমরা অনেক সময় রাজনীতিকে কলুষিত করে ফেলি। আমার ইন্টেনশন হচ্ছে, যদি মহান পাক রব্বুল আলামিনের হুকুম হয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কোনো দায়িত্ব দেন, আমি যতটুকু জানি আমার নিজের পক্ষ থেকে আমি সৎ এবং জেনে শুনে কারু ক্ষতি আমি করি নাই, ভবিষ্যতেও করার কোনো চিন্তা নাই। যদি পারি জনগণের উপকার করব। যদি আমি একজন একটা জিনিস নিয়ে আসে, যদি দেখি এটা আমার সাধ্যের ভিতরে নাই, আমি তারে বলে দিব, ভাই এটা আমি পারবো না, তুমি অন্যদিকে দেখো। আর পারলে সকল ধরনের অন্যায় অবিচার আমি স্বাধীন করতে পারবো না, দুর্নীতি নির্মূল করে ফেলবো, সেটা বলি না। আমি চেষ্টা করব জনগণের কাতারে থাকার। দর্শক, কথা বলছিলাম আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ, যিনি
যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা। ওনার ছাত্র রাজনীতি থেকে শুরু হয়েছে রাজনীতিতে আসা। আপনারা দেখেছেন, শুনেছেন ওনার জীবনের চলার পথে রক্তের সাথে মিশে গেছে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেই দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান। বঙ্গবন্ধু সোনার বাংলা নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নে বাস্তবে নেওয়ার জন্য একজন কর্মী হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে, বঙ্গবন্ধুর স্বপ্নকে, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার আশা তিনি এখানে আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা আশা করব তিনি যে কথাগুলো বলেছেন সেটার সাথে যদি আপনাদের একমত থাকেন অথবা নাই থাকেন, আপনারা কমেন্টের মাধ্যমে যে কোনো প্রশ্ন সরাসরি করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আরও ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি। বর্তমান সময়ে এখানে আমি আপনার সাথে একটা জিনিস অ্যাড করি। বিএনপি যখন 1991 সালে আনফরচুনেটলি ক্ষমতায় চলে আসে, তখন আমাকে দমিয়ে রাখার জন্য বিএনপি আমার অ্যাক্টিভিটিস, আমি সিলেটে থাকলেও আমি ছাত্র গোবিন্দগঞ্জ দারুণ প্রত্যেকটা এরিয়া আমার মুভমেন্ট ছিল। তৎকালীন সময়ে বিএনপির আমাদের ওইখানে একজন নেতা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের নেতা, এখন প্রবাসে থাকেন। উনার নেতৃত্বে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করার পর্যায়ে উনি চলে গিয়েছিলেন প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে, পুলিশ দেখিয়ে। এটা বিএনপির আমলে 1991 সালে। তখন সেখানে আমরা আসি, সিলেট থেকে আমরা আসি, আমার অনেক সহযোদ্ধা বন্ধুরা আসি, যেমন SM সুজন এখন যুক্তরাজ্য প্রবাসী সহ, এখানে আমাদের আক্তার মৌলানা সাহেব, গোবিন্দগঞ্জ ছাত্রলীগ, আব্দুল শহীদ মুহিত সহ আরও অনেকেই। আমরা তখন সিদ্ধান্ত নিলাম না, এখানে সংগঠন আমাদের টিকিয়ে রাখতে হবে। যখন আমরা সিদ্ধান্ত নিয়ে গোবিন্দগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদলের বিরুদ্ধে এবং পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করতে থাকলাম, তখন তৎকালীন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন এখানে একজন, আমি নাম বলছি না, এটা সবাই জানে। তখন আমরা প্রতিবাদ মুখর হই। তখন আমাকে সহ আমার সহযোদ্ধা বন্ধুদের মামলা দিয়ে এমনভাবে মানে এলাকা ছাড়া করার চেষ্টা ওনারা করেছিলেন, এটা এলাকাবাসী সবাই জানে। তারপরেও আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় আমরা রাজপথে ছিলাম। এবং সিলেট সরকারি কলেজে আমি যখন অধ্যয়ন করি, বিএনপির আমলে প্রথম সন্ত্রাস দমন অধ্যাদেশ 92 সালে জারি করা হয়। এটা কোনো বেইল নাই, সাক্ষী দিলেই সাজা। সেখানেও আমাকে একটা মিথ্যা মামলায় জড়িত করা হয় এবং সিলেট জেলার প্রথম রাজনৈতিক সন্ত্রাস দমন আইনের মামলা আমার উপর হয়, আমি সহ আমার আরো 8-10 জন বন্ধু বান্ধবের উপর, সহযোদ্ধা বন্ধুদের উপর। এখন সেই যে স্টিমরুলার নির্যাতন, আমি 6টা বিএনপির আমলের 5টা বৎসর আমি বাসায় থাকতে পারি নাই। অনেক নির্যাতনের শিকার হয়েছে, পুলিশি নির্যাতন, পুলিশি হয়রানি, ছাত্রদলের হয়রানি, এটা সবাই জানে। আমি 3 মাস কলেজে যেতে পারি নাই। তখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে, তখন জীবনের রিস্ক নিয়ে পরীক্ষা দিতে যাই হলে সেখানেও আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়। এই কলেজ থেকে বাহির হব, গেটের মধ্যে পুলিশ রাখা হয়। পরবর্তীতে এই মামলা চলমান ছিল। বিএ পরীক্ষা যখন আমি দেই, MC কলেজে তখন আমাদের সেন্টার ছিল ডিগ্রি পরীক্ষার, আমি যাব বাইরে পুলিশ, ভিতরে পুলিশ, সব দিকে পুলিশ। তখন একটা পরীক্ষা আমি দিতে পারি নাই তখন, যার জন্য আমার আরো একটা বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। সংগঠন করতে গিয়ে আমরা অনেক লুজার হয়েছি, শুধু আমি না, অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই লুজার হয়েছে। কিন্তু তারা এমনভাবে আমাদেরকে আক্রমণ করতো, মানে আমাদের যদি তারা একবারে বিলুপ্ত করে দিতে পারে তখন তারা শান্তি, এইভাবে আগ্রাসী মনোভাব ছিল। আমরা তখনও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা নামে স্লোগান করেছি, সংগঠন নামে স্লোগান করেছি। আপনি দেশে এসে আপনি সুনামগঞ্জ 5-এ সংসদ সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। সেখানে তো আরও আপনার দলীয় নেতাকর্মীরা রয়েছেন, বর্তমান সংসদ সদস্য জননেতা জনাব মহিবুর রহমান মানিক সাহেব সহ আরও অনেকেই আশা করছেন যে নৌকা নিয়ে তারা সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো সে বিষয় থেকে আপনি কতটুকু বিশ্বাস রাখেন যে আপনি সেখানে নৌকার মনোনীত প্রার্থী হতে পারবেন বলে? আমি আওয়ামী লীগ বড় সংগঠন, এটা তো আপনারা সবাই জানেন। এখানে প্রতিযোগিতা থাকবে, এখানে নেতাকর্মীর অভাব নাই। এবং বর্তমান সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক সাহেব, সত্য কথা যেটা, উনি জনগণের সাথে এমনভাবে মিশে গেছেন
যার জন্য 4বার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি। তো উনাকে সামনে রেখেই, মুহিবুর রহমান মানিক সাহেবকে সামনে রেখেই আমরা সংগঠনের জন্য কাজ করে যাব, আমরা দলকে শক্তিশালী করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিতে ভুল করেন না। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যখন যেটা দিবেন সেটা আমরা মানে নিব। রাজনীতি চলমান প্রক্রিয়া। আমি এখন মনোবাসনা আমার ব্যক্ত করেছি, আমার প্রত্যাশা, আমার স্বপ্ন আমি ব্যক্ত করেছি। এর মানে এইটা না আগামী সংসদ নির্বাচনে আমি এমপি হয়ে যাব, আমি এই করে ফেলবো সেই করে ফেলবো, না, এগুলা কোনো বিষয় না। এটা আমার জনগণের জন্য কাজ করতে হলে, আমার অঞ্চলের জন্য কাজ করতে হলে আমার একটা স্বপ্ন থাকতে হবে। আমি যদি স্বপ্ন না দেখি সেটা কখনো আমার ফল ধরবে না। তো আমি শুরু করছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত, এবং আপনারা দেখতেছেন দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলতেছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশ 2041-এর যে ড্রিম স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। ডিজিটাল অলরেডি আমরা করে ফেলছি, যার জন্য আজকে যে এই যে লাইভ আপনারা করতেছেন বা আরো বিভিন্ন বিষয় সাথে মেট্রো রেল দেখতেছেন, ইলেকট্রিক ইয়েতে চলে। হ্যাঁ, এখন আমাদের বিষয় হচ্ছে স্মার্ট বাংলাদেশ করা। সেই স্মার্ট বাংলাদেশের আমি শেখ হাসিনার সহযোগী হতে চাই। আমার জনগণকে, ছাত্রদরার মানুষকে আমি এটার প্রকৃত সুফল আমি এনে দেওয়ার জন্য আমি দায়িত্ব চাই। দায়িত্ব না হলে আমি কিছু করতে পারবো না। সেটা পর্যায়ক্রমে হবে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে হবে। একটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। আপনাদের বিরোধী দল তো আছেই, কয়েকটি দল বাংলাদেশে বিরোধী দল হিসাবে কাজ করছে, এবং এই যে আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর যে উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশকে সম্পূর্ণভাবে রূপ দিতে পারবো এবং তার দিকে এগিয়ে যাচ্ছে, আপনি সেটা বলেছেন। আপনার বিরোধী দল যারা আছে তারা তো এই বিষয়টা স্বীকার করছেন না। তারা বলছেন যে এটা স্মার্ট বাংলাদেশ বলে বলে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, বিভিন্ন জিনিসের ট্যাক্স বাড়ানো হচ্ছে, বিল বাড়ানো হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? বিরোধী দল তো এগুলো আমার হাসি পায় এই কারণে যে ওনারা যে আন্দোলন করবেন কোনো রূপরেখা নাই, কিছু নাই। উনাদের নেত্রী জেলে সাজাপ্রাপ্ত আসামি, উনার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব লন্ডনে। আপনি যখন রাজনীতি করবেন জনগণের কাতারে তো আসতে হবে। জেল জুলুম এগুলো তো রাজনীতিবিদদের জীবন, বঙ্গবন্ধু জীবনের অর্ধেকটা অংশ কারাগারে কাটিয়েছেন। তো আন্দোলন ওরা করবেন, আর আওয়ামী লীগ যে এই যেগুলো বলতেছে করতেছে, ওনারা উন্নয়নের বুঝেটা কি? আপনি একটা ভালো জিনিসের নাম বলেন। চলে আসি আমি সিলেটে, আমি সাইফুর রহমান সাহেবের প্রতি সম্মান রেখে বলি, সিলেটে আসেন, কার আমলে কি হয়েছে আপনারা দেখেন তো। শাহজালাল ইউনিভার্সিটিটা কে করেছে? হুমায়ুন রশিদ সাহেব। কৃষি বিশ্ববিদ্যালয় এটা কে করেছে? রেলওয়ে স্টেশন আধুনিকায়ন এটা কে করেছে? সেম বাংলাদেশে এই যে পদ্মা সেতু, এই তো কয় বছর হলো, মেট্রো রেল, টানেল, যেটা আমরা বলতাম আমাদের লন্ডনে পানির তলে দিয়ে গাড়ি যায়, তো এখন তো আমাদের দেশেও পানির তলে দিয়ে গাড়ি যাবে। এই যে উন্নয়ন, এগুলা কি উন্নয়ন না? আপনি বিরোধিতা করবেন, বাস্তবতাকে মেনে তো করতে হবে। আমরা এটা বিশ্বাস করি, যা করি সেটা আমরা বলবো, যেটা করি সেটা তো আমরা বলবো না। কিবরিয়া সাহেব, আবুল আল্লাহ আব্দুল মুহিত সাহেব, যেমন আমাদের লোক বলতে পারে। কয়েকদিন আগে এয়ারপোর্টে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তার টার্মিনালের কাজ এটা দ্রুত হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমরা প্রকাশ্য বলেছি। কন্ট্রাক্টররা ওইখানে সিন্ডিকেট করে কাজকে দীর্ঘায়িত করে বাজেট বাড়ানোর জন্য, পয়সা বাড়ানোর জন্য। দুর্নীতি হচ্ছে না বলো, এটা একটা দুর্নীতি। তবে এগুলাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আর বিএনপির আন্দোলন যেটার জন্য করতেছে, ভালো কোনো ইস্যু নেই, জনগণের ইস্যু চাই। নেতা লাগে, নেতাকে আমি তাদের নেতানেত্রীর বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু নেতাটা কে? তাদের তো দাবি, বিরোধী দলের দাবি তো হচ্ছে এটা যে তাদের খোলা মাঠে আওয়ামী লীগ ঘোল দিতে চায়, যার ফলে বিভিন্ন মামলার ইস্যু করে তাদের নেতা কর্মীদের বাহিরে পালাতে বাধ্য করেছে। এরকম কষ্ট আছে। তাদের যে নেত্রী যিনি বেগম খালেদা জিয়া আছেন, এবং ওনাকেও তারা বলছেন যে বিভিন্ন চক্রান্ত করে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। মামলা তো আমরা দেই নাই, এটা তো তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল, যে মামলা সাজাপ্রাপ্ত উনি।
আর মামলার কথা বলছেন আওয়ামী লীগ, সিলেট শহরে আমরা চলতে পারি না, এটা তো প্রকাশ্য, সবাই জানে। কিন্তু আওয়ামী লীগের আমলে সিলেটের কোন নেতৃবৃন্দ বাইরে আছে? অপরাধী যারা বিভিন্ন কারণে মামলা টামলা হয়েছে, জেলে আছে। জেনারেলি তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তো ঘরে ঘরে গিয়ে পিটায় নাই। এটা যদি একটা লোক বলতে পারে যে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী, বিএনপি নেতৃবৃন্দকে বাসায় বাসায় অ্যাটাক করেছে, আমি চ্যালেঞ্জ দিলাম। আমাদের আমলে আমরা তো ঘরে থাকতে পারি নাই, কলেজে যাইতে পারি নাই, ঘরে বাসায় থাকতে পারি নাই পুলিশের জন্য, কলেজে যেতে পারি নাই ছাত্র দলের জন্য। আওয়ামী লীগের নেতৃবৃন্দের পড়তে আগে তো মোবাইল ছিল না, টেকনোলজি ছিল না। রাত পড়লে আমরা ঘর থেকে বাহির হইতাম, স্থানীয় লোকাল পত্রিকা এগুলা পড়ে আগে চেক করতাম কোথায় কি হয়েছে রাত্রে। পত্রিকা খুললেই দেখা যেত আওয়ামী লীগের অমুক নেতার বাসায় হামলা, যুবলীগের অমুক নেতার বাসায় হামলা। তো আমাদের আমরা তো এগুলো হচ্ছে না। রাজার হালে ওনারা ব্যবসা বাণিজ্য সব কিছুই করতেছেন। তো ওনারা বলেন, কথা বলার জন্য ওনারা বলেন। সিলেটে যারা আছেন, বিএনপির বড় বড় ব্যবসা বাণিজ্য সবই তো চলতেছে। কোথায় ওনারা মিছিল মিটিং করেন? আমরা মিছিল মিটিং করতে পারতাম না। একদিকে পুলিশ আক্রমণ করতো, তিন দিক থেকে ছাত্রদল আন্দোলন করতো। এই ছিল আমাদের রাজনীতি। ওনারা যদি বলেন নির্যাতিত, আওয়ামী লীগ তো জন্ম থেকে নির্যাতিত। আমাদের নেতা বঙ্গবন্ধু, জাতির জনক, স্বাধীনতার স্থপতি, জন্মের অর্ধেক বছরই আগে বলছিলাম কারাগারে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী কারাগারে গেছে অনেক লাইফ। আমরা সংগঠন করি, নেতা কর্মী, এটা তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মানেই কারাবরণকারী লাইফ, নির্যাতিত লাইফ। এখন আপনি দেখেন, আরো পরিষ্কার করে আমি বলি, বিএনপির আমলের নেতৃবৃন্দের দিকে তাকান, আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের দিকে, চেহারার দিকে তাকান। কয়জন আমাদের আঙ্গুল ফুল্লা কল্লা গাছ হয়েছে? তারা তো সবাই আঙ্গুল ফুল্লা কল্লা গাছ। তাদের কাছে কালো টাকার অভাব নাই। ছাত্রলীগ তো যেরকম ছিল গরিবের সংগঠন, সেরকমই আছে বঙ্গবন্ধু সংগঠনটা। হ্যাঁ, কিছু বিলাসী দেখতে পাচ্ছি, এগুলোর তো মামলা মোকদ্দমা হচ্ছে। বিএনপির আমলে দুর্নীতি দমন কমিশন কোনো এমপি মন্ত্রীরা মামলা করতে পারছে কোনোদিন? আওয়ামী লীগের আমলে তো এগুলো হচ্ছে। মন্ত্রীরাও পদত্যাগ করতে বাধ্য হচ্ছে মাঝে মধ্যে। তো এটা তো একটা শুভ লক্ষণ। এবং শেখ হাসিনাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এই নেত্রী যখন সিলেট আগে আসতেন, সার্কিট হাউসে আমরা থাকতাম, আমাদের নেত্রীটা নিজের চোখে দেখা, তাজুদের নামাজ উনি পড়তেন। আমরা সার্কিটে বসে থাকতাম সারা রাত। তখন তো আমাদের পুলিশ গার্ড ছিল না, কিছু ছিল না। বিরোধী দলে আমাদের নেত্রী ছিলেন। তাজুদের নামাজ পড়ে নিজের হাতে উনি চা বানাইতেন, আমাদেরকে বলতেন এই তোমরা খাবা, আমি বানিয়ে দিচ্ছি। এই হলো শেখ হাসিনা, এই হলো আমাদের নেত্রী, আমাদের আপা, হাসু আপা, আমাদের বোন, আমাদের মা। তো যাই হোক, আমরা অনেক কথা আপনার শুনেছি এবং আমরা যেতে চাই আবার আপনার সেই সুনামগঞ্জের সুনামগঞ্জ 5-এর উন্নয়ন, যেটা গত কিছুদিন আগে সুরমার উপরে কিন্তু একটি সেতু হয়েছে, যেটা দোয়ারার সাথে ব্যবস্থা অনেকটা হয়েছে। এবং এই যে সুনামগঞ্জ বা ছাতকের যে রাস্তার ব্রিজগুলো হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কতটুকু আশাবাদী যে ছাতক দ্বারার যে কাজ, কত শতাংশ কাজ, উন্নয়নের কাজ হয়েছে বলে আপনি মনে করেন? উন্নয়নের আসলে শেষ নাই। উন্নয়ন এটা চলমান। খালি রাস্তা বানাইলাম এটা উন্নয়ন না, স্কুল বানাইলাম উন্নয়ন না। একসাথে চলতে হবে শিক্ষা, যোগাযোগ, ব্যবসা, সমান তালে চলতে হবে। সবটি যখন সমান তালে না চলে তখন উন্নয়নের সুফল আপনি পাবেন না। ছাতক দ্বারায় আগে কয়টা হাই স্কুল ছিল? হাতে গোনা কিছু স্কুল ছিল। আওয়ামী লীগে যে কন্টিনিউ 14 বছর ধরে কন্টিনিউ আছে, এটা তো লোকাল কোনো জিনিস না। প্রত্যেকটা অঞ্চলে হাই স্কুল কলেজ অনেকগুলা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন বিগত বন্যায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বলি আমাদের সততার অভাব রয়েছে, দুর্নীতি এটা আছে, এটা আমি স্বীকার করি। দুর্নীতি যদি সহনীয় পর্যায়ে থাকতো, আমাদের যে বাজেট যেগুলো আছে এক একটা কাজের জন্য, অনেকগুলা কাজ হইতো এবং এগুলা স্থায়িত্ব থাকতো অনেক দিন। এই দুর্নীতির কারণে প্রত্যেকটা অংশ দুর্নীতিতে জড়িয়ে যায়। খান টানলে যেভাবে মাথা আসে বলে, যেখানে গুড় থাকবে সেখানে পিঁপড়া চলে আসে। একটা প্রজেক্ট যদি আসে সবটা কিন্তু এক হয়ে যায়। বালা যদি কেউ থাকে সে বিপদে পড়ে যায়। প্রত্যেকটা যত বাজেট আছে যদি কাজগুলা হইতো, এই যে রাস্তাঘাটে তো সহজে বাঁধতো না। বন্যার পানি, সুনামগঞ্জের ফসল হানি যেটা ঘটে, ওগুলো সিন্ডিকেট। ওরা কি, আমি বলতে চাই, তোমাদের কি কোনোদিন মরতে হবে না, জবাব দিতে হবে না? কি নিয়ে তোমরা চিনিমিনি খেলছো ভাই? হালাল খাও, হারাম যদি খাবার সপ্তাহে সহনীয় পর্যায়ে খাও। রাস্তাঘাটের যে অবস্থা, উন্নয়ন, এগুলা
তো কাজ চলতেছে অনেকগুলা, যেমন আমি গতবার আসছিলাম দেশে অনেক রাস্তাঘাট আমি নিজের চোখে ভাঙ্গা দেখছি, এইবার আসলাম দেখলাম অনেকগুলা কাজ হয়েছে। তবে কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবাইকে ভাবতে হবে এই দেশটা আমার, এই সমাজটা আমার, অতএব আমি যাতে কাজগুলো ভালো মানের করি সেটা চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় বাঁশ দিয়ে দেয়, হোয়াট ইজ দিস? তো ইনসাফ বিবেক তো থাকতে হবে, একদিন তো মরতে হবে। আপনি হিন্দু না মুসলমান সেটা বিবেচ্য না, আপনি মানুষ। আপনার আমার ধর্ম ইসলাম, আপনি হিন্দু থাকলে হিন্দু ধর্ম আছে, সব ধর্মেই তো আছে, সৎ অসৎ সব কিছুই তো এখানে বর্ণনা করা আছে। তো আমি অনুরোধ করব সেই দিকে তাকান। এবং ছাত্রক দ্বারা আমি যেটা শিক্ষা প্রতিষ্ঠান অনেক হয়েছে, এখন মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী বা যারা আছেন সবাই উন্নয়নের জন্য কাজ করতেছেন। হয়তো অনেকগুলা লেট হয় বিভিন্ন কারণে, যেমন আমলাতান্ত্রিক জটিলতা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সবগুলো মিলাইয়া আমি আশা করি এই মৌসুমে রাস্তাঘাট মোটামুটি একটা সমাধান আসবে। যোগাযোগ ব্যবস্থা, এই তো কয়েকদিন আগে সুরমা নদী আপনি যেটা বললেন, এই যে অনেক দীর্ঘদিন ধরে হয় না, স্বাধীনতার পর থেকে এটা দাবি ছিল। তো হচ্ছে, হবে হবে, কিন্তু হয় না, কিছু হয় না। এখানে ব্রিজের কোনো উদ্যোগ নাই, সাইনবোর্ড দেখা গেল বিগত সরকারের আমলে ভিত্তিপ্রস্তর অমুকে স্থাপন করেছেন, এইরকমই কর্মকাণ্ড ঘটছে। তো এই সমস্ত জিনিস তো রাজনীতিতে ফাইজলামি করা ঠিক না। মানুষ যে সম্মান করতো, কিসের ভিত্তিতে আপনাকে সম্মান করে? নীতি নৈতিকতা থাকতে হবে, এগুলো না থাকলে তো মানুষ আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলবে। রাজনীতির সম্মানের বিষয়। এবং আমি এইটা সাংবাদিক সমাজের আপনাদেরও একটা বিরাট ভূমিকা আছে, আমি এই দাবি জানাবো, আপনাদেরকেও জানাবো, শুধু যে রাজনীতিবিদরা দেখবে এইটা না, আপনারা জোরালো দাবি সংবাদ মিডিয়ার মাধ্যমে তুলেন। শিক্ষার মান, আমার কাছে যতটুকু লাগছে শিক্ষার মানের দিকে আমরা অনেক পিছিয়ে আছি। এটা আমি আপাতত বিস্তারিত বলতে যাচ্ছি না। এই শিক্ষার মান বাড়ানোর জন্য আপনাদের লাইভের মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যের সাথে আমার কথা হবে, উনি যেন এবং প্রত্যেক উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দেন, অফিসারকে নির্দেশ দেন, শিক্ষা অফিসার ও সবাইকে নির্দেশ দেন যে শিক্ষার মান, ম্যানেজিং কমিটি এগুলো খুব দুর্বল। আমার ছাত্রকে আমি অনেক জায়গায় দেখেছি ম্যানেজিং কমিটিগুলো অনেক দুর্বল। অনেক লোক ম্যানেজিং কমিটি চলে আসে, উনি অনেক কিছু জানেই না, কিছু জানে না। তো উনি শিক্ষক এবং ছাত্রের সাথে সমন্বয় রেখে এটা কিভাবে সে করবে? তো শিক্ষার মান বাড়ানোর জন্য এটা প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে এটার উপর খেয়াল রাখতে হবে। আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে আলাপ করব এবং আপনাদের মাধ্যমে আমি দাবি রাখছি শিক্ষার মান যাতে উন্নত হয় সেটা আমাদের এখন খেয়াল রাখতে হবে। এর কোনো বিকল্প নেই, খালি শিক্ষা প্রতিষ্ঠান করলে হবে না, স্কুল কলেজ হলে হবে না, এটা তো সরকারের একটা অংশ। বিভিন্ন শিক্ষার মান উন্নয়নের জন্য সবাই শিক্ষিত হবে, এটা সরকারের একটা প্ল্যান। এটা তো হচ্ছে যে শিক্ষার বারটা ধরে রাখতে হলে আসলে টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা, টিচারদের ট্রেনিং, জি, কিনা, এবং টিচারদের গত কয়েকদিন আগে আমরা শিক্ষা বোর্ডের সম্ভবত দায়িত্বশীল যারা ছিলেন তারা বলেছেন যে এবার শিক্ষক যারা আছেন তাদেরকেও কিন্তু কোর্স করানোর জন্য ব্যবস্থা করেছেন, ইতিমধ্যে বোধহয় হয়েছে। হ্যাঁ, আমি এটা খোঁজ নিয়েছি, যেমন বিদেশে আমার ছেলেমেয়েরা স্কুলে যায়, এখানে টিচারদেরও ট্রেনিং দেওয়া হয়, বৎসরে 3-4 বার ট্রেনিং দেওয়া হয়। এটা আমি গতকালকে আমি গিয়েছিলাম এই এই বড়াটুকা বাজারে, ওইদিকে গিয়েছিলাম, সেখানে জিগলি কলেজের প্রিন্সিপাল সাহেবকে সাথে দেখা হয়েছে এবং হাই স্কুলের হেড টিচারের সাথে আমার দেখা হয়েছে। ওনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, আমি এইগুলো কথাগুলো বললাম, আপনি যেটা বললেন শুরু হয়েছে, তো এটা বলার পরে বলছে হ্যাঁ আমাদের এখানে শুরু হয়েছে এটা। তো এটা একটা শুভ লক্ষণ। আমি একটা বলি, শেখ হাসিনার এক্সটেনশন লাইফ, 27 বার শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। উনার এক্সটেনশন লাইফ, উনার জীবনটা উনি জানেন, আল্লাহর উপরে ভরসা রেখে উনি সবগুলা কাজ কিন্তু এখন এই দেশের জনগণের জন্য করতেছেন। অনেক সময় অনেক সিদ্ধান্ত উনি নেন যেটা চিন্তা করার মতো না। যেমন উনি যে কতটুকু দুঃসাহসী বলি, এই যে আমাদের এখন চীন, রাশিয়া, আমেরিকার যে টানাটানির মাঝখানে আমরা আছি, মাননীয় শেখ হাসিনা শুধু নেত্রী না, কতটুকু ডিপ্লোম্যাটিক হলে এই শক্তিশালী ইন্ডিয়া, শক্তিশালী দেশগুলোকে মোকাবিলা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই নিষেধাজ্ঞা অনেকগুলো হওয়ার কথা, এইরকম মানে একটা সিচুয়েশন শুরু হয়েছে। এই যে বিএনপি আন্দোলন করে বিদেশে গিয়ে বলে, আরে ভাই আপনি বাংলাদেশের রাজনীতি করেন, বিদেশে গিয়ে এগুলো বলে ভাবমূর্তি নষ্ট করতেছেন কেন? তাইলে বলেন আওয়ামী লীগ বাদ, এইটা বিদেশির কাছে বলেন, সরকারের এইটার নিষেধাজ্ঞা দেও, এইটা নিষেধাজ্ঞা দেও, আমরা সুফল পাবো, আন্দোলন জমবে, জনগণ বিদ্রোহ ঘোষণা করবে, এইগুলা কিসের জন্য? এটা কার ক্ষতি করতেছেন আপনারা? এটা বুঝতে হবে আমাকে। আমি দেশের মধ্যে মারামারি কাটাকাটি করি,
বিদেশিদের কাছে নালিশ কেন করি? এখন ইন্টারন্যাশনালি বাংলাদেশ বা অন্য দেশ, এক দেশ অন্য দেশের সাহায্য ছাড়া চলতে পারবে না, চলার কোনো ক্ষমতা নাই। তাই না? আমি আমার দেশের বিরুদ্ধে কেন বলবো? আওয়ামী লীগের বিরুদ্ধে বলো, আমার আপত্তি নেই। শেখ হাসিনার বিরুদ্ধে বলো, সেখানে আমি দ্বিমত পোষণ করবো না যদি তোমার বক্তব্য কিছু থাকে। তো দেশের বিরুদ্ধে কেন আন্দোলন? এই বিবেকবোধ কেন আপনারা হারিয়ে ফেলছেন? কই বিদেশিরা তো আরেকটা জিনিস, আমাদের সাংবাদিকরা বিদেশি হাই কমিশনারদের খালি প্রশ্ন করেন এইটার ব্যাপারে আপনার মন্তব্য, এইটার ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা ঠিক না। কই বাংলাদেশে যে হাই কমিশন লন্ডন আছে বা অন্য দেশে, এ বলেও তো ওনাদেরকে কিছু জিজ্ঞেস করে না। এদেরকে আপনি জিজ্ঞেস করবেন, আপনি সাংবাদিক রাজনীতিবিদ হিসাবে বা দেশের জনগণ হিসাবে, তোমাদের দেশে এইটা করছে, আমাদের দেশে তোমরা এইটা করো না, করলে তো ভালো হয়, এইগুলো আপনারা বলবেন। ওইখানে গিয়ে বিচার দিব, আপনি দিবেন, আমি এইগুলা কি? এটা তো রাজনীতি না। দেশের ক্ষতি করে, দেশের ক্ষতি করলেন, এটা তো আপনি আওয়ামী লীগের না। দেশটা তো শুধু আওয়ামী লীগের না, দেশটা তো 16 কোটি মানুষের দেশ, প্রত্যেকটা রাজনৈতিক দলের দেশ এইটা। হ্যাঁ, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, আমরা তো বলি না এটা খালি বঙ্গবন্ধুর দেশ, শেখ হাসিনার দেশ, আওয়ামী লীগ, এটা তো আমরা বলি না। দেশটা তো সবার, সকলে মিলেই তো দেশটাকে আমরা গড়তে হবে। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু ভাটি অঞ্চলে আপনার জন্মস্থান সুনামগঞ্জ জেলায়, আমি সিলেট জেলার কথা আমি বলবো। আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনকে সামনে রেখে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উন্নয়নের যে গতিধারা বহমান, এটাকে এগিয়ে নেয়ার জন্য আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও আমরা নির্বাচনে যাতে জয়ী হতে পারি, এটা আমার সুনামগঞ্জ, প্রিয় সুনামগঞ্জ সহ সিলেট জেলা সহ সারা দেশবাসীর প্রতি দাবি থাকবে। আমরা দেশটাকে গড়ি, দেশটাকে আমরা বাঁচিয়ে রাখি। এই দেশটা আমাদের সকলের। আবারও আমরা বঙ্গবন্ধুর কন্যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এর জন্য আমাদের দলীয় ভেদাভেদ সব কিছু ভুলে, দলীয় মনোমালিন্য কুন্দন বলে আমাদের কাজ করতে হবে। আওয়ামী লীগকে আবার সামনে ক্ষমতায় আনতে হবে। এখানে যেহেতু নির্বাচনের কথাটা চলে আসছে, এখানে একটু ছোট্ট প্রশ্ন করে নিই। কারণ আপনারা জানেন হয়তো বিএনপি তাদের গণসমাবেশ করেছেন এবং বিভিন্নভাবে তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন। তাদের কয়েক দফা দাবি রয়েছে, তার মধ্যে একটি দাবি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য তারা বিভিন্ন জনকে আহ্বান জানিয়েছেন এবং তাদের দাবিটা তুলে ধরেছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, না দিলে তারা আন্দোলন করবেন। এটা আসলে কিভাবে আপনি দেখছেন? তত্ত্বাবধায়ক সরকার তো এটা আদালতের মাধ্যমে এটা মীমাংসা হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন তো এখন অনেকটাই নাই, পুরোটাই তো এখন স্বাধীন। এই মাগুরা নির্বাচনে দেখলেন না, সেখানে আমাদের ছাত্রলীগের সুগঞ্জ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, সম্ভবত সভাপতি, পাওয়ারফুল লিডার ছিল সে, তার নির্বাচনে তো কমিশন বন্ধ করে দিল। কই আওয়ামী লীগ তো কোনো প্রভাব বিস্তার করে নাই। রংপুরের নির্বাচন হলো, আমাদের প্রার্থী 4 নম্বর পজিশনে চলে গেল, 3 নম্বর 4 নম্বর পজিশনে চলে গেল। কই আমরা তো এখানে তো কেউ বুথ দখল করে নাই, কেন্দ্র দখল করার তো সুযোগ নেই। এখন তো মিডিয়া, আপনারা তো ক্যামেরা নিয়ে খেলা, এখানে তো সুযোগ নাই কোনো কিছুর। তো এইগুলা ওনারা বলতেছেন, ওনাদের বলার জন্য এইগুলা বলা। তবে আমি অন্তর থাকি চাই বিরোধী দল, শক্তিশালী বিরোধী থাকা প্রয়োজন, কিন্তু ওনারা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারছেন না। সংসদে ওনারা 5জন 6জন না 7জন এমপি ছিলেন, সেদিন পদত্যাগ করলেন। ওনারা তো সংখ্যা 5 জনক বিষয় না, বঙ্গবন্ধু তো বলেছেন সংখ্যা যদি 1 জন হয়, যদি সে ন্যায্য কথা বলে আমি সেটা মেনে নিব। বিএনপি 5 জনের মধ্যে 2 জন খুব ভালো কথাবার্তা সংসদে বলতো, উল্টা পাল্টিয়া সত্য মিথ্যা লাগে এত মোটামুটি গরম করতো, সবাই তো একটা আকর্ষণ ছিল সংসদে, ওনাদের কথাটা তো শুনতো যে দেশের জনগণ। কিন্তু ওনারা চলে আসলেন হুট করে সংসদের বাইরে, আন্দোলন করবেন। কই আন্দোলন, কই আন্দোলন তো নাই। নতুন প্রযুক্তিকে ব্যবহার করে এখন আসলে আমরা যেটা ভোট দিতে যাচ্ছি, বিভিন্ন সেন্টারে দেখছি আমরা যে ইভিএম পদ্ধতিতে ভোট চলছে, তো সেটা নিয়েও কিন্তু তাদের অনেক অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন এটা একটা ডিজিটাল চুরির সিস্টেম। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, একদম শর্ট করে যদি একটু? আমি শর্ট করে কথাটা বলি। আপনি যখন বলছেন ডিজিটাল সিস্টেম, যেটা ওনারা বলতেছেন, তো নির্বাচন কমিশন বলতেছে 150টা সিটে ইভিএম দিয়ে বুট করবে। এখন 150টা সিটে বুট করার মতো ইভিএম
নির্বাচন কমিশনের হাতে নাই। ওনারা সরকারের কাছে বাজেট চেয়েছেন যে আমাদের এত টাকা লাগবে এটা দেওয়ার জন্য। এখন বৈশ্বিক অর্থনৈতিক কারণে সরকার বলছে না, এত টাকা তো দিতে পারবো না, আপনাদের কাছে যা আছে এইগুলোর মধ্যে আপনারা যত যেভাবে করেন আমরা সেটা মেনে নিব। ইভিএম যদি কারচুপি করা যাইতো, এখানে যদি অন্য কিছু করা যাইতো, তাহলে তো আওয়ামী লীগ ওইখানে ইভিএম আনাইতো পয়সা দিয়ে হারি। তা আনাচ্ছে না কেন? এটা কি প্রমাণ হয়? ইভিএম যদি অস্বচ্ছ কিছু করা যাইতো, তাহলে তো আওয়ামী লীগ সাথে সাথে বাজেট দিয়ে দিত নির্বাচন কমিশনকে যে আপনারা আনেন, আমার ক্ষমতায় যাওয়ার দরকার। কই মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছেন না। এবং নির্বাচন কমিশন অলরেডি বলে ফেলেছে যে সরকার যখন টাকা দিতে পারবে না, আমরা যতটা পারি আমরা সেটা করব। তাইলে এখন কিভাবে বলবেন ইভিএম এর মাধ্যমে এটা দুর্নীতি হয়, ভোট চুরি হয়? প্রমাণ চলে আসে। এটা তো প্রমাণ সর্বোচ্চ দিয়ে কিন্তু ইভিএম সিস্টেমটা নিয়ে আসতো। জি জি, এটা বলতে চাচ্ছেন। তো সরকার তো আনতেছে না, পয়সা নাই, বাজেট নাই। আমি দেশের এই সময় আমি পয়সাগুলো এদিকে দিতে চাই না। তো এটা কিভাবে প্রমাণ হলো যে দুর্নীতি বা অন্যগুলা যে করতেছে? আগামী দর্শক আপনারা দেখছেন, আমরা আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ, যিনি প্রবাসী থাকেন, আওয়ামী লীগ নেতা, এবং ওনার কাছ থেকে আমরা অনেক বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি সাময়িক। এই বিষয় নিয়ে আজকে আমরা যে কথাগুলো বলেছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন। পরবর্তীতে করলেও কিন্তু আমরা যদি আর কখনো আমাদের হয়তো এই নেতাকে নিয়ে আমরা টকশোতে বসি, তখন আপনাদের উত্তরটা দেওয়ার আমরা চেষ্টা করব। আসলে এই যে নেতা আপনারা দেখেন, একদম সেই ছোট্টবেলা থেকে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এখন পর্যন্তই কিন্তু সেই রাজনীতিতে যুক্ত আছেন। একদম আপনারা দেখেন, ছাত্র রাজনীতি থেকে যুবলীগ থেকে একদম আওয়ামী লীগ পর্যন্ত এখন কিন্তু সেই জায়গায় অটল আছেন। আমরা দেখেছি এরকম অনেক নেতারা বিভিন্ন দল পরিবর্তন করেন স্বার্থের জন্য, কিন্তু এই নেতা তো সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্তই কিন্তু এই আওয়ামী লীগের সাথেই কিন্তু যুক্ত রয়েছেন। তো বিশেষ করে আমরা আরো কিছু প্রশ্ন আছে, একদম শর্ট করে আমরা শেষ করব। আমরা প্রায় দেখি এই সরকার যতদিন থেকে আছেন, আওয়ামী লীগ সরকার, তাদের একটি দাবি, বিভিন্ন সময় তারা কিন্তু এটা আপনারা দেখেছেন টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় তারা দাবি করেন যে বর্তমান সরকার অবৈধ। দিনের ভোট রাতে চুরি করে যেখানে সরকার দখল করে বসে আছে, সেটাকে অবৈধ সরকার বলে তারা বিভিন্ন প্রোগ্রামে, টক শোতে এটা তারা বলেই যাচ্ছেন। তা আপনি কি এটা স্বীকার করবেন না অস্বীকার করবেন? যাদের জন্মই অবৈধ, ক্যান্টনমেন্টের মাধ্যমে, গুল্লির মাধ্যমে, বন্দুকের নদের মাধ্যমে, তাদের কাছে বৈধতার অবৈধতার সংজ্ঞা এটা তো কি বলবো আপনাকে। তাদের জন্মটাই অবৈধ, তারা আবার অবৈধ বলে এগুলা উত্তর দেওয়ার মতো আমি মন মানসিকতা সেটা আমার নাই। শেষ প্রশ্ন, দেশের মানুষের প্রতি যে কাজ করতে চান, প্রবাসী যেহেতু আপনার পরিবার আছেন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের সদস্যরা সবাই আছে, দেশে আসলে আপনি স্থায়ীভাবে আসবেন না প্রবাসী থাকবেন? এটা নিয়ে কিন্তু জনগণ, যারা ভোটার আছে আপনার, তারা কিন্তু অনেক সময় অনেক বিপাকে পড়ে যায় যে প্রবাসী নেতা হুট করে এসেছেন, আবার নেতা হয়ে চলে যাবেন, আমরা পাবো না, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা একদম ক্লিয়ার করে যদি আপনার আমি পরিষ্কার করে বলি, আমি জাল মেসালে বিশ্বাসী না। স্পষ্ট মানুষ, স্পষ্ট থাকার চেষ্টা করি। আমি রাজনীতি, আমার ছেলে মেয়ে যখন বিদেশে আছে, আমি বিদেশেও যাব, এইখানেও থাকবো। এইখানে যখন আমি কোনো দায়িত্ব পাবো পুরাপুরি, জনগণ থেকে আমি বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, এবং এখন থেকে আমি দলীয় নেতাকর্মীদের সাথে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এই যে ডিজিটাল মোবাইলের যুগ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, আমরা তো কানেক্টেড। প্রবাস থেকে তো আমাদের অনেক এমপি হয়েছে, হাবিবুর রহমান হাবিব, এবং হাবিবুর রহমান হাবিব সাহেব যেভাবে কাজ করতেছেন, অনেকগুলা কাজ, এগুলা মনে রাখার মতো। লোভ লালসানে অনেক সময় অনেক অফিসারের সাথে অনেক রকম দেখেন মেন্টালি, বিদেশের মেন্টালিটি অনেক কিছু করার মতো এবিলিটি এখানে আছে আমাদের। আমরা তো এখানে আছি, বিদেশেও আছি। বিদেশের যে এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স আগে ছিল এবং এখন হচ্ছে এক্সপিরিয়েন্স, এইগুলোর সংমিশ্রণে জনগণের জন্য বিশ্বাস করি একটা সুফল, আমরা একটা ফলাফল, ভালো ফলাফল দিতে পারি। যেখানে হাত দিব সেখানে এমনভাবে দিব এখানে ফল ধরতে হবে। এটা আল্লাহর উপর বিশ্বাস থেকে বলতেছি। তো এটা কারো
চিন্তার কারণ নাই, যে দেশে থাকবেন না বিদেশে থাকবেন, মিথ্যা কথা বলবো না, সব কিছু মিলাইয়েই আমি চলবো। বাচ্চারা এখন বড় হচ্ছে, আমার ডিউটি সেখানে কমতেছে, এর জন্য আমি এখানে শুরু করতেছি। বাচ্চাদের ভালোবাসার ঋণ আমি সেখানে মোটামুটি শেষ করার পর্যায়ে আছি। ওরা লেখাপড়া শেষ হবে, স্টাবলিশড হবে, এই বাটেই আছে। এখন আমি মনে করতেছি যে আমি জনগণকে আমি চেষ্টা করতে হবো কিছু দেওয়ার, কতটুকু দিতে পারবো আমি জানি না। এবং আমি আপনাদের মাধ্যমে বলবো, ছাত্র দ্বারা জনগণ এবং দলের নেতাকর্মীদের, আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ, আপনাদেরকে আমিও নিরাশ করব না। এবং চ্যালেঞ্জিং এমন বিষয় আসলে দেওয়ার চেষ্টা করব। এক একজনের চিন্তা ভাবনা এক এক ধরনের থাকে, বয়সের সাথে থাকে, সময়ের সাথে থাকে। ইনশাল্লাহ আমরা দল, জনগণ সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব 100% সততার ভিত্তিতে, ইনশাল্লাহ। আমরা শেষ প্রশ্ন, এটাই আপনার কাছে শেষ প্রশ্ন আজকের এই সমসাময়িক আলোচনা থেকে আমরা জানতে চাই, ছাতক দ্বারাতে কিন্তু আপনার দলের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক গ্রুপ রয়েছে। এই গ্রুপিংয়ের কারণে কি আপনি মনে করছেন আপনার দলের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? এই বিষয়টা একদম শর্ট করে বলুন। দলের ক্ষতি তো অবশ্যই হয়। মানুষ যখন এক দলের ভিতরে দুইটা দ্বারা দেখে, দুইটা দ্বারা বক্তব্য দুই ধরনের থাকে, তখন নেতাকর্মী হতাশ হয়। আমি অনুরোধ করব আমাদের নেত্রী শেখ হাসিনা, আমার কথা বলি, আমার নেত্রী শেখ হাসিনা, মাঝখানে অন্য কিছু নাই। এবং গ্রুপিং, এটা আমি অস্বীকার করবো না, বড় দলে গ্রুপিং থাকে। আমরা গ্রুপিং করছি, কর্মী বাড়ানোর গ্রুপিং করছি, আমি নিজে গ্রুপিং করছি। আওকে কত কর্মী নিয়ে আসতে পারো দেখি। আর এখন দল তো অনেকদিন ক্ষমতায়, এখন গ্রুপিংটা অন্যদিকে চলে নিয়ে যাচ্ছে কিছু কিছু নেতা, সবাই না। কিছু কিছু নেতা গ্রুপিংটাকে কলুষিত করছে। গ্রুপিং রাজনীতি আমি ভালোবাসি, আমি লাইক করি। কেউ যদি বলে তোমার বিরুদ্ধে আমি গ্রুপিং করবো, আমি বলবো ওয়েলকাম, আসো। কে কতজন কর্মী নিয়ে আসতে পারো দেখি, কে কতজন কার জন্য কাজ করতে পারো আসো দেখি। ও আমি এই গ্রুপিং করি, আমি এই গ্রুপিং করব। এবং এটা শেখ হাসিনার গ্রুপিং, শেখ হাসিনার নামে গ্রুপ, আমি শেখ হাসিনার গ্রুপ করি। দলের নেতাকর্মী যারা আছে সবাইকে আমি সম্মান করি। আমার ইউনিয়ন চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছে আমি তাদের সম্মান করি। যারা উপজেলা চেয়ারম্যান, মেয়র হয়েছেন, এমপি হয়েছেন, আমি সম্মান করি। আমি ওনাদের নেতৃত্বেই কাজ করব। শেখ হাসিনার ভীষণ এখন একটাই আমাদের চাওয়া পাওয়া, শেখ হাসিনার ভীষণ স্মার্ট বাংলাদেশ এখন আমরা গড়তে হবে, এটাই। দর্শক, কথা বলছিলাম আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা, যার যাত্রা শুরু হয়েছিল এই দলের সাথে ছাত্র রাজনীতি থেকে। এবং আমার কাছে এখানে একটি কাগজ আছে, বাংলাদেশ ছাত্রলীগ ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা 1988 থেকে 1990, এবং আরেকটি লেখা আছে সাধারণ সম্পাদক ছিল, সাধারণ সম্পাদক। এবং আরেকটি আছে সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তম আম্বরকানা শহীদ সেলিম ব্লক ছাত্রলীগ সিলেট 1991 থেকে 1993। সংগঠক বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সরকারি কলেজ 1991 থেকে 96। কার্যকরী কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখা 1997 থেকে 2001। জিএস সিলেট ল কলেজ ছাত্র সংসদ 1997। আইন সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ 2001। যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 2011 থেকে এখন পর্যন্ত চলমান। সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক চলমান। কার্যকরী কমিটির সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগ, বর্তমানে দায়িত্ব পালন করছেন। আমরা আজকের যে সমসাময়িক আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করেছি, এ থেকে যারা দলের নেতাকর্মীরা আছেন অনেক বিষয় আপনারা শুনেছেন, বুঝেছেন। এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন, পালন করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেই কর্মীরা কিন্তু সবসময় পদটা আসলে বড় করে দেখেন না। তারা সামনের দিকে দেশকে কিভাবে নিয়ে যাবে এবং মানুষের কল্যাণে কিভাবে কাজ করবেন সেটাই তাদের বুকের ভিতরে লালন করেন। প্রিয় দর্শক, আমাদের আজকের সমসাময়িক অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করেছি। আপনাদের যাদের আমরা আগে বলেছিলাম, যদি কোনো বক্তব্য বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে রাখতে পারেন।
পরবর্তীতে যদি সুযোগ হয় আমাদের এই টকশোতে নিয়ে আসার, তাহলে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের ফয়সাল আহমদ। আল্লাহ হাফেজ। সবশেষে আমি ছাত্র টু সুনামগঞ্জ এবং আমার প্রিয় ছাত্রক দলের দলীয় নেতাকর্মী এবং জনগণ এবং যারা অনুষ্ঠান দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার এখানে শেষ করছি। জয় বাংলা। আল্লাহ হাফেজ। আল্লাহ।